রহমান আমি মোহাম্মদ আরিফুর রহমান তন্ময়, বিভাগীয় প্রধান কম্পিউটার টেকনোলজি, ডিপিআই রংপুর। আচ্ছা, এখন বিষয়টা হলো, আজকে তোমাদের সাথে যে ক্লাস আমার সেটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটির সাবজেক্ট হচ্ছে 66641, আর এটি 4th সেমিস্টার কম্পিউটারের সাথে আমার এই ক্লাসটি। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টা তো তোমাদের সাথে এর আগেও আমি কম্পিউটারের এই প্রোগ্রামিং বিষয়টি নিয়ে অনেক আলোচনা করছি, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেশ কিছু কনসেপ্ট আমি তোমাদেরকে লকডাউনের আগেও বলেছি, এবং তারপরে আমরা যে মাধ্যমে তোমাদের সাথে কানেক্টেড ছিলাম সেটা নিয়ে কথা হয়েছে। তো যাই হোক, যেহেতু অনেকদিন হয়ে গেছে, আমরা তাহলে একটু পূর্বের কিছু রিভিউ টানবো। টানার পর থেকে আগামী ক্লাস থেকে আমরা সরাসরি স্ক্রিন শেয়ার করে কিভাবে আমরা প্রোগ্রামিং গুলো করছি, বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা সেগুলোতে করে সমাধান করব। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো, আমরা সর্বশেষ যেগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রোগ্রামিংটা আসলে করবো কিভাবে। যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, তার মানে অবজেক্ট দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, অবজেক্ট বিষয়টা কি? তোমাদেরকে আগেও বলেছি, অবজেক্ট হলো এমন একটা কনসেপ্ট, ধরে নাও এটা একটা প্রতিনিধি। অর্থাৎ যে কোনো প্রোগ্রাম তোমার একটি মূল চালিকা শক্তি বা মেইন মেথড দ্বারা চালিত হয়। এখন যেহেতু মেইন মেথড দ্বারা চালিত হয়, এই মেইন মেথড নিজে তো কোনো কিছু করবে না, কারণ সে হচ্ছে প্রধান। হ্যাঁ, সামন্ত প্রধানরা কিন্তু বেশি একটা কাজ করে না। প্রোগ্রামিং বোঝার আগে তোমাদেরকে আমি সবসময় বলছি, যদি সহজে প্রোগ্রামিং বুঝতে চাও তাহলে সব থেকে উত্তম উপায় হলো তুলনা করা। তুলনা কার সাথে করবা? তুলনা করবা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি তুলনা করো, দেখো এটা একটা ছবিটা খেয়াল করো। ধরে নাও এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের একটা বাউন্ডারি, ওয়াল, প্রাচীর দিয়ে রাখছে। আমার এখানে কিছু ক্লাসরুম আছে, 1 2 3, এখানে তাহলে 4টা ক্লাসরুম আছে, ঠিক না? আচ্ছা, ক্লাসরুম থাকলে তো হবে না, প্রতিষ্ঠান প্রধান আছে, শিক্ষক আছে, তাদেরকে তো বসার একটা জায়গা দিতে হবে। তো ধরে নাও এটা প্রিন্সিপালের চেম্বার। সরি, প্রিন্সিপাল বানান ভুল হয়েছে। এটা প্রিন্সিপাল স্যারের চেম্বার, আর এখানে আছে কিছু শিক্ষক। আই থিঙ্ক বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা হয়তো সঠিকভাবে দেখতে পাচ্ছ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে, ধরে নাও এটা একটা প্রতিষ্ঠানের বাউন্ডারি, এটা হচ্ছে ক্লাসরুম, এটা হচ্ছে প্রিন্সিপাল স্যারের চেম্বার, আর এটা হচ্ছে টিচার্স রুমের চেম্বার। হ্যাঁ, তো এটার সাথে এই কনসেপ্টটা যদি আমরা নিয়ে চিন্তা করি, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল কনসেপ্ট আমরা সহজে বুঝতে পারবো। কিভাবে দেখো, সাপোজ ধরে নাও এখন রুটিন হয়েছে, তাহলে রুটিনে আমরা কি দেখতেছি, যে ক্লাস নিতে হবে। আচ্ছা, আমাদের প্রোগ্রামিং এ যেটা করা হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল স্যার কিন্তু কি করবে, সবকিছু পরিচালনা করবেন। যেহেতু এটা কলেজ প্রোগ্রাম, অতএব প্রিন্সিপাল স্যার এই পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবে। তো ধরে নাও এখানে এখন তোমরা বসে আছো হচ্ছে 4 সি, এখানে তোমরা বসে আছো হচ্ছে 2nd সিএম, আর এটা ফাঁকা, এখানে আছে হয়তো তোমার 6 সিএম, ঠিক না? হতে পারে, কোথায় থাকবে এটা নিয়ে কোনো নির্দিষ্ট নয়, ঠিক না? আচ্ছা, এখন প্রিন্সিপাল স্যার চেক করে দেখতেছেন এখানে কোনো ছাত্র নাই, কিন্তু 3টা রুমে ছাত্র আছে, তাতে ক্লাস নিতে হবে। তখন কি করবেন, তিনি ওই সময় রুটিন খুলবেন, খোলার পর দেখবেন যে আসলে এই সময় ওখানে কাকে দেওয়া হয়েছিল, তিনি যে রুটিনটা সাজিয়েছেন সেখানে কি আছে। তখন তিনি করবেন কি, ধরে নাও এখানে আমাদের টিচার রুমে আছে 3জন শিক্ষক, একজন এক্স, একজন ওয়াই, একজন জেড। 3জন শিক্ষক আমার টিচার রুমে আছে। এখন তিনি করবেন কি, হয়তো এক্স নামক যিনি শিক্ষক আছেন তাকে তিনি ডাক দিবেন, তিনি আসবেন এবং তাকে বলা হবে আপনি একটা কাজ করুন। প্রিন্সিপাল স্যার বলবেন আপনি একটা কাজ করুন, আপনি চলে যান হচ্ছে 4th সেমিস্টারের ক্লাসে, গিয়ে ক্লাসটা নিয়ে নেন। হ্যাঁ, তাহলে দেখো, একজনকে তিনি ডাকলেন, ডাকার পরে তাকে পাঠিয়ে দিলেন কোথায়, 4th সেমিস্টার অর্থাৎ প্রথম ক্লাসে। তাহলে এই যে একজনকে ডাকা হলো এবং তাকে একটা কাজ দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, এই যে যাকে ডাকা হচ্ছে তিনি হচ্ছেন অবজেক্ট, অর্থাৎ এই ব্যক্তিটাই হয়ে গেল তখন অবজেক্ট। বুঝা গেছে? তাহলে কনসেপ্টটা খুব সহজ।
ঠিক একইভাবে যখন আমরা প্রোগ্রাম করি সি শার্পের ল্যাঙ্গুয়েজের আসলে তোমাদের ফোর্থ সেমিস্টারে যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আছে, এটা বইটা লেখা হচ্ছে প্রোগ্রাম সি এর উপরে, সরি সি শার্পের উপর নির্ভর করে। তো এখানে মজার বিষয়টা হলো প্রোগ্রামিং সি, সি শার্প এগুলোতে আসলে বাস্তব জীবনের শব্দের সাথে অনেক মিল আছে। ঠিক আছে, যেমন আমরা কি করি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের মধ্যে যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্লাস। তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্লাস থাকতে হবে। ক্লাস বিষয়টা কি, একই রকম কিছু ডাটা টাইপ নিয়ে একটা সেকশন তৈরি হবে। সহজ ভাষা যদি বলতে চাই, বইয়ের ভাষা বলছি না, নিজের ভাষা বলছি যেন আগে বোঝানো যায়। হ্যাঁ, তাহলে একই রকম কিছু বিষয়, একই রকম কিছু ডেটা থাকবে। ঠিক আছে, এটা নিয়ে তৈরি হবে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের প্রথম ধাপ, সেটা হলো ক্লাস। আমার লেখা কিন্তু খুবই চমৎকার, মাঝে মাঝে আমি নিজে বুঝি না। তোমরা যদি না বোঝো আমাকে বলবা, আমি চেষ্টা করবো আরো ভালো লেখা। হ্যাঁ, আসলে সংস্কৃত টাইপ করতে হয় তো, যার কারণে হাতে লেখার অভ্যাসটা আমাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড যে কনসেপ্টটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে একটি নির্দিষ্ট বাউন্ডারি থাকতে হবে, অর্থাৎ ইনক্যাপসুলেশন থাকতে হবে। 4 নাম্বার যেটা থাকবে, সরি 3 নাম্বার যেটি থাকবে সেটা হচ্ছে ইনহেরিটেন্স। অর্থাৎ একটি আরেকটিকে কল করার যে সুবিধা, অর্থাৎ আমি কাজ করছি, আমার সাথে আরেকজনকে আমি সম্পৃক্ত করছি, এরকম বিষয়টা সেই ইনহেরিটেন্সের মধ্যে বোঝায়। এটা পুরো ব্যাখ্যা আমরা পরে দেখব। হ্যাঁ, আরেকটি বিষয় আছে ইন্টারফেস বিষয়টা আমরা পাবো। ঠিক আছে, আরো ইত্যাদি বিষয় আমরা জানতে পারবো। তবে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড করতে যাব তখন একটার পর একটা, আরেকটার পর একটা, অর্থাৎ স্ট্রাকচারের উপরে নির্ভর না করে আমরা এই সব কিছু জিনিস ব্যবহার করে আমরা সহজে কাজ করতে পারবো। আরেকটা বিষয় আমি ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে এই ইনহেরিটেন্সের উপর নির্ভর করে এবং ইন্টারফেসের উপর দুটার কম্বিনেশনের মতো একটা বিষয় থাকে। যখন আমি বিশেষ কিছু নিয়মের মধ্যে ইনহেরিটেন্সকে ব্যবহার করব তখন আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, তাহলে কি কি পাচ্ছি আমরা? আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাব তখন কি কি পাবো? একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে এনক্যাপসুলেশন, একটা হচ্ছে ইনহেরিটেন্স, ইন্টারফেস, পলিমরফিজম, আর অনেক কিছু আছে, অ্যাবস্ট্রাকশন থাকবে। হ্যাঁ, তো আমরা অত কিছু যাব না। আমরা যখন করতে যাব তখন আমাদের কয়েকটা জিনিস করবে, সবচেয়ে বেশি যেটা পাবো সেটা হচ্ছে ক্লাস। অর্থাৎ ছোট ছোট অংশে আমরা বিভক্ত করবো, করে করে কাজ করতে হবে। হ্যাঁ, তুমি যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের কাজ করতে যাবা এই ক্লাস দিয়ে ভাগ হবে। এবং আমরা যেটা এখানে দেখতে পারতেছি, ধরে নাও এখানে একই রকম ডাটা নিয়ে ক্লাস তৈরি হয়, একই রকম ছাত্র নিয়ে ফোর্থ সেমিস্টারের প্রথম ক্লাসটা তৈরি হয়েছে, ঠিক সেকেন্ড সেমিস্টারের ছাত্র নিয়ে সেকেন্ড ক্লাসটা তৈরি হয়েছে, সিক্স সেমিস্টারের ছাত্র নিয়ে ফোর্থ সেমিস্টার, সরি 4 নাম্বার ক্লাসটা ভরপুর। ঠিক না? আচ্ছা, এখন এই পুরো সিস্টেমটাকে চালাবে হচ্ছে একটা ফাংশন। তোমরা এতদিন করে আসছো, এখন যেটা পড়বো সেটা হচ্ছে মেথড। ফাংশনাল মেথড প্রায় একই জিনিস। ঠিক আছে, তো দেখা যাচ্ছে কি, তাহলে আমার এই কনসেপ্টের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মেথড। এবং এই পুরো সিস্টেমটাকে যে চালাবে সেটা হচ্ছে তোমার মেইন মেথড। ঠিক আছে, মেইন মেথড, তার মানে ইনি হচ্ছেন মেইন, যিনি চালাবেন তিনি হচ্ছেন মেইন মেথড। বোঝা গেছে? তাহলে আরেকবার রিভিউটা নিই। তাহলে আমরা আজকে কি ক্লাস করতেছি? আমরা আজকে ক্লাস করতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সাবজেক্ট কোড হচ্ছে 66641। হ্যাঁ, এবং আমরা যখনই প্রোগ্রামিং করতে যাব তখন পুরো ফাংশনটাকে বা পুরো সিস্টেমটাকে আমরা চিন্তা করব একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি সহজে তুলনা করি তবে খুব তাড়াতাড়ি আমরা জিনিসটা পাবো। ঠিক আছে, সেটা কি? আমার ক্লাস থাকবে, প্রিন্সিপাল স্যার আছেন, টিচার্স আছেন। প্রিন্সিপাল স্যার যখন ক্লাস পরিচালনা করবেন তখন একজন শিক্ষককে ডেকে এনে একটা ক্লাসে পাঠিয়ে দেবেন। ঠিক এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। হ্যাঁ, এখন টিচারকে যেহেতু ডাকলেন তিনি হয়ে গেলেন অবজেক্ট, টিচার যে প্রিন্সিপাল যেহেতু পুরো সিস্টেমটার দায়িত্বে আছেন তিনি হচ্ছেন মেইন মেথড। ঠিক আছে, এইটাকে দিয়ে যদি এখন আমি প্রোগ্রামটাকে সাজাতে চাই তাহলে বাম পাশটার মতো দেখতে হবে। ঠিক আছে, দেখো
এখন আমি একটা প্রোগ্রাম করবো, হ্যাঁ, ঠিক এই কনসেপ্টে প্রোগ্রামটা করবো। তাহলে কি ছিল, যখন তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশন প্রোগ্রাম লিখতে যাবে, সর্বপ্রথম যেটা আছে আমার একটা সিস্টেম ইউজ করতে হবে। ঠিক আছে, আমাকে সিস্টেম অবশ্যই ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে আমি এখন গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করবো না, জাস্ট কনসেপ্টটা বলবো। তারপরে এখানে ছোট ছোট কিছু গ্রামাটিক্যাল ব্যাপার থাকে সেটা দেখবো। হ্যাঁ, তো যেহেতু আমি একটা সিস্টেম ইউজ করতেছি, মানে কি ধরে নাও শিক্ষা প্রতিষ্ঠানে একটা সিস্টেম, ঠিক একই জন্য একটা সিস্টেম ইউজ করতেছি। আচ্ছা, এখন এটাতে একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। বাউন্ডারি হওয়ার পর কিন্তু গেটের মধ্যে আমরা নাম দিয়ে দিই। যেমন আমরা নাম কি দিই, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে শর্টকাটে লিখতে গেলে টিপিআই আর টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। মেইন গেটের উপরে দেওয়া থাকে না? তার মানে কি এটা একটা নেম, আর নামের এটা একটা স্পেস। তার মানে দুইভাবে বলা যায়, একটা হচ্ছে পুরো স্পেসটার নাম কি, অথবা একটা নামের সাপেক্ষে পুরো একটা স্পেস আমি পাচ্ছি। ঠিক আছে, এখন যদি এখানে রংপুর শহরে আসো তুমি, আসার পর যদি বলো যে আমি পলিটেকনিক খুঁজতেছি, অনেকগুলো পলিটেকনিক আছে, কিন্তু তুমি যখন টিপিআই আর খুঁজবা তখন তুমি আমাদের এই বাউন্ডারিটা পুরোটাকে উল্লেখ করতেছো। দ্যাটস মিন নামের সাপেক্ষে স্পেস সহজে খুঁজে পাওয়া যায়, খোঁজার সময়। তাহলে আমরা নেম স্পেস দেখব, নেম স্পেস। ঠিক আছে, আচ্ছা, যাই হোক নেম স্পেস থাকতে পারে, আমরা দিয়ে দিলাম টিপিআই এর, কোনো ব্যাপার না। আমি আবারও বলছি, এখানে গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, এখনই আমি গ্রামাটিক্যাল বিষয়ে যাচ্ছি না। প্রোগ্রামিং এর কিছু গ্রামাটিক্যাল বিষয় থাকে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্টটা নিয়ে। আচ্ছা, এখন এটা শুরু হলো, যেহেতু বাউন্ডারি, না এই চারটা কোণা আমার বাউন্ডারি, তাহলে একটা বাউন্ডারি এখানে দিয়ে দিলাম। দেখো এখান থেকে এতটুকু একটা বাউন্ডারি দিয়ে দিলাম, আমার মনে হয় স্ক্রিনে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা আমি বাউন্ডারি দিয়ে দিলাম, অর্থাৎ এতটুকু হচ্ছে বাউন্ডারি। আচ্ছা, এখন প্রিন্সিপালের চেম্বারটা দেওয়া দরকার, অবজেক্টের চেম্বারটা আমি পরে দিচ্ছি, আগে ক্লাসরুমটা দিতে হবে। প্রথম কনসেপ্ট হচ্ছে এবার ক্লাস দিতে হবে। ক্লাস ক্লাস দিয়ে দিলাম হচ্ছে 4cmt মধ্যে একটা ক্লাস আমি দিয়ে দিলাম। এবার প্রিন্সিপাল স্যার চেম্বার স্যার তো প্রতিষ্ঠান চলবে না, ওনার তো চেম্বার আগে দেই আমরা। তাহলে ওটাও কিন্তু যখন ক্লাস তৈরি হয়, যখন একটা বিল্ডিং তৈরি হয়, সবই কিন্তু ক্লাস থাকে, ঠিক না? সবগুলোকে কিন্তু ক্লাস বলা হয়। তারপরে ধীরে ধীরে কোনটা কার চেম্বার হবে সেটা কিন্তু সাজানো হয়, সবগুলো কিন্তু ক্লাসরুমে রাখলেই থাকে। এটা আমরা একটা ক্লাস দিতে পারি। ঠিক আছে, তো ধরে নিলাম ক্লাস প্রোগ্রাম, যেহেতু পুরো প্রোগ্রামটা উনি চালাবেন, অতটা ধরে নিলাম প্রোগ্রাম। ওনার বাউন্ডারিটা হচ্ছে এটার সাথে একটু কমপ্লিট করতেছে, এটা আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমার বাউন্ডারি একটু পরিবর্তন করে দিই। আচ্ছা, ধরে নাও এটা আমি আরো নিচে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে কি ওনার বাউন্ডারিটা এখানে শেষ। ওকে, তাহলে নেম স্পেসের বাউন্ডারি এতটুকু, আর আমার ক্লাসে পুরো প্রথম যে ক্লাসরুমটা দিলাম সেটার একটা বাউন্ডারি, এবং প্রিন্সিপাল স্যারের রুমের এটা একটা বাউন্ডারি। দেখা যায় আমি একটু নিচে নামাই দিই। এবার দেখো এখানে তিনি সর্বপ্রথম করবেন কি, কাউকে ডাকবেন, ওইটা সিস্টেম অনুসারে কাউকে ডাকবেন, ডাকার পরে এই ক্লাসে পাঠিয়ে দিবেন, অর্থাৎ তিনি টিচারকে ডাকবেন, ডাকার পরে ক্লাসরুমে পাঠিয়ে দিবেন, আপনি ক্লাস পরিচালনা করবেন। আচ্ছা, এখন তিনি কি হলো, কি ডাকবো, এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা আবার আমি কি লিখলাম, ডাকার সময় এত কিছু কেন? সিস্টেমটা হচ্ছে প্রিন্সিপাল যখন ডাক দেয় কোনো শিক্ষককে, তখন বলে আচ্ছা আপনার তো ক্লাস ছিল, আপনি কোথায়? ঠিক না? এরকম করে কিন্তু বলে যে আপনার তো এখন এই সময় ক্লাস আছে অমুক ব্যাচের সাথে, আপনি এখন কোনখানে আছেন, তাহলে আপনাকে ওখানে যেতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক এখানে তাই হচ্ছে। প্রথমে তিনি ডাকলেন, ফোর্থ সেমিস্টারের ক্লাস হচ্ছে, ক্লাস নেই, ক্লাসরুম ফাঁকা, টিচার নেই। কোন টিচারের ক্লাস? এক্স টিচারের ক্লাস। তাহলে এখন তাকে ওখানে যেতে হবে, তার মানে নতুন একটা ক্লাস তাকে পরিচালনা করতে হবে আজকের দিনে। ঠিক আছে, তাহলে তাকে একটা নতুন ক্লাস নিতে হবে, কোনখানে, কাদের সাথে? ওদের সাথে, এবং তাদেরকে বিজি রাখতে হবে। ওই 45 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টা তাদের সাথে ক্লাস চলবে। তার মানে সে একটা ফাংশন ওখানে শুরু করে দিবে। তিনি যাওয়া মানে একটা ফাংশন শুরু হওয়া। তার মানে তিনি খুঁজে বের করলেন ফোর্থ সেমিস্টারের ক্লাসে কোন টিচারকে পাঠাবেন, তিনি ওখানে গিয়ে নতুন ভাবে আবার ক্লাস শুরু করবেন, যেহেতু টাইম শুরু, নতুন ভাবে ক্লাস শুরু, এবং সেখানে একটা ফাংশন, একটা মেথডের মতো কাজ করছে।
ঠিক আছে, তিনি ওখানকার পরিচালক বা ওখানে তাকে যে কাজগুলো করতে হবে সেটা একটা ফাংশন, ওটা একটা ফাংশন। ঠিক, আমরা বিভিন্ন রকম ফাংশন করি ক্লাস পার্টি। এটা হচ্ছে অবজেক্ট ঘোষণা করার পদ্ধতি। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে এটা হচ্ছে অবজেক্ট ঘোষণা করার পদ্ধতি। যে ক্লাসের সাপেক্ষে আমি একজন ব্যক্তিকে নিয়োগ দিচ্ছি সেই ক্লাসের নামটা লিখতে হবে। যে ক্লাসের সাপেক্ষে আমি নিয়োগ দিচ্ছি সেই ক্লাসের নামটা লিখতে হবে। কাকে নিয়োগ দিচ্ছি তার নাম উল্লেখ করতে হবে এবং বলে দিতে হবে তিনি ওখানে একজন নতুন ব্যক্তি বা নতুন ভাবে তিনি কাজ শুরু করবেন এবং ওই ক্লাসই শুরু করতে হবে। ঠিক আছে, ওই ক্লাসের একটা ফাংশন নতুন ভাবে শুরু হয়ে যাবে। তাহলে সহজ কথা, ক্লাস নেম, অবজেক্ট নেম, ক্লাস নেম, অবজেক্ট নেম, তারপরে কি নতুন, এটা হচ্ছে সিস্টেমের মধ্যে পরে নিউ লিখতেই হয়। আর যে ক্লাসটা লিখছি সেই ক্লাসটার নামটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট ঘোষণা করার পদ্ধতি। তাহলে আমি কিন্তু টিচারকে দেখেছি এবং বলে দিয়েছি তাকে কি করতে হবে, ঠিক না? কিন্তু আপনারা যাইতে বলছি, সে তো রুম ছেড়ে যেতে পারবে না যতক্ষণ তার সাথে তোমার কথা শেষ হয়নি। এটা শেষ করার বুদ্ধি কি? এটা শেষ করার একটা বুদ্ধি আছে, আমরা একটু মুছে দিই। দেখো কি করতেছি আমি, x অর্থাৎ যাকে আমি ডেকেছি তারপরে একটা ডট চিহ্ন দিতে হবে। সেকেন্ড লাইনে প্রথমে ডাকলাম, তাকে বললাম আপনাকে যেতে হবে এবং আপনাকে ক্লাস করাবো, এবং তাকে আমি আবার ইনস্ট্রাকশন দিচ্ছি, স্যার আপনি, ধরে নাও এই সময় প্রিন্সিপাল স্যার বলতেছে স্যার আপনি ওখানে গিয়ে ক্লাস নেবেন, কিন্তু গিয়ে কিসের ক্লাস নেবেন? যেহেতু তাকে ওখানে গিয়ে কিছু করতে হবে, তিনি বললেন আপনি ক্লাসরুমে ঢুকবেন, ঢোকার পর দেখবেন ওই জায়গায় দেওয়া আছে, আপনি গিয়ে তাদের সাথে একটা মেসেজ পৌঁছাবেন, তোমরা হইচই করো না। ঠিক আছে, তোমরা হইচই করো না, প্রথমেই কথাটা আপনার হবে, আপনারা শান্ত হবেন, হইচই করো না। এটা হচ্ছে প্রথম কথা, আপনি এই কথাটা বলবেন। তাহলে এখানের কথাটা তো সিস্টেমটা থাকতে হবে, ছাত্র না থাকলে শিক্ষক করবো কিভাবে? এখানে তখন কি হবে, ধরেন আমি একটা ক্লাস, আমি এখানে একটা ফাংশন দিচ্ছি, যেহেতু উনি এখানে এসে কথা বলবেন, একটা ফাংশন থাকতে হবে, ফাংশন ছাড়া তো কথা বলতে যাবে। আচ্ছা, এখানে দেওয়া থাকবে হচ্ছে a, এবং এই এর ভিতরে বলা আছে দিয়ে দিলাম সাইলেন্স। বানান ভুল হতে পারে, সরি, আমরা আসলে ইয়ে লাগাইনি, হ্যাঁ আমরা বাংলায় লিখবো খুব হইচই হচ্ছিল, তো আমরা ধরে নিলাম প্রথমে শিক্ষককে বলবে চুপ করো। আচ্ছা, তো দেখো এখানে কি দাঁড়ালো, একটু খেয়াল করি, লেখাগুলো জানি না কতটুকু সুন্দর হয়েছে, মনে হচ্ছে না খুব ভালো হয়েছে। তো এখানে কি দাঁড়ালো, প্রথমে আমি শিক্ষককে ডাক দিলাম, ডাকার পর বললাম আপনি কোন ক্লাসে যাবেন, এবং যাওয়ার পর বললাম আপনার এখন প্রথম কাজ হচ্ছে একটা ফাংশন, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে প্রথমে একটা মেসেজ দিতে হবে, সেটা হচ্ছে চুপ করো, সবাই আমরা সাইলেন্স হবো। সাইলেন্স হওয়ার পর ক্লাসরুমে শান্ত মাথায় ক্লাসটা করতে হবে। প্রথম কাজটা হচ্ছে ছাত্রদেরকে এসে হইচই যদি থেকে থাকে বা যে কোনো শিক্ষার্থী ক্লাসরুমে ঢোকার পর আমার শিক্ষকরা ঢোকার পরে সব শিক্ষার্থীকে কিন্তু চুপ করতে বলি, হ্যাঁ, তো ধরে না সেটাই করবো। তা এটা প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ফিক্সড ফাংশন, টিচার আসার পরে সবাইকে সাইলেন্ট করে দেবে। ঠিক আছে, তো তাহলে প্রিন্সিপাল স্যার, আমি কিন্তু একটা জিনিস বাদ দিছি, ঠিক আছে, দরকার সেটা আমি পরে বলতেছি। তাহলে প্রিন্সিপাল স্যার ডাকবেন, ঠিক আছে, প্রিন্সিপাল স্যার ডাকবেন ফোর্থ সেমিস্টারের জন্য, এবং তিনি করবেন কি, তার সেখানে একটি নতুন ফাংশন শুরু করতে হবে, ঠিক আছে, নতুন ফাংশনের মতো কাজ করবে, এবং তাকে বলে দেওয়া হচ্ছে আমাদের যে কমন ফাংশনটা আছে সেই ফাংশনটা আপনি প্রথমে বলবেন। তিনি যখন এক্স ডট লেখা আছে, তার মানে ডট মানে হচ্ছে তাকে সে পারমিট পেয়ে গেল, হ্যাঁ, এবার তিনি আর কোনো দেরি করবেন না, তিনি সরাসরি ক্লাসরুমে চলে যাবেন। ঠিক একইভাবে এখান থেকে তিনি এই পুরো বাউন্ডারি প্রিন্সিপাল স্যারের চেম্বারে বাইরে হয়ে যে ক্লাসে যাওয়ার কথা ছিল সেই ক্লাসটার মধ্যে তিনি চলে আসলেন। আসার পর দেখা যাচ্ছে হ্যাঁ ওই ক্লাসে প্রথম ওই ফাংশনটা সেট করাই আছে, এই ফাংশনটা সবাই ইউজ করে, মানে ডিফল্ট ভাবে সেট করা আছে। তাহলে কি দেওয়া আছে, এ, ওনাকে এ নিয়ে প্রথমে কাজ করতে বলছে। তিনি যখন এটাকে খুলবে, আচ্ছা দেখি তো এর ভিতর কি আছে, তখন বলে দেওয়া আছে কনসোল.লাইন শুরু করো। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তাহলে টিচারকে স্যার ডাকলেন, ডাকার পর ক্লাসরুমে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর বললেন ওখানে যে কাজটা করার দরকার সেটা করে আসো।
একইভাবে ফোর্থ সেমিস্টারে অবজেক্ট ঘোষণা করা হলো, নতুন হিসাবে কাজ করবে, নতুন কাজ করবেন এবং কি কাজ করবেন বলে দেওয়া হলো। এক্স ডট তিনি কাজ করবেন, কি কাজ করবেন এইটা নিয়ে কাজ করবেন। তখন তিনি এখানে চলে আসলেন, ক্লাসরুমে চলে আসলেন, আসার পরে এখানে পেলেন, এই ক্লাসরুমের মধ্যে চলে আসলেন এবং ফাংশনটা পেয়ে গেলেন, তারপর ভিতরের কাজটা তিনি করে ফেলবেন। বুঝা গেছে? এখানে আমি অনেক কিছু ইচ্ছাকৃত বাদ দিছি, যেমন এখানে একটা মেথড লেখার কথা, এখানে কিছু লেখার কথা, আমি ওগুলো লিখিনি, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এটা লিখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এটাতে আমরা কনসেপ্টটা বুঝলাম আসলে অবজেক্ট ওরিয়েন্টেডটা কিভাবে সাজানো, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের দুটো জিনিস নিয়ে যেটা জটিলতা হয় সেটা হচ্ছে আমরা ক্লাস সাজাইতে পারি না, আমরা মেইন মেথডটাকে ঠিকমতো অ্যাক্সেস করতে পারি না, এবং মেইন মেথড থেকে কিভাবে আউটপুটটা আমরা ডেলিভারি নেব সেটা আমরা ঠিকমতো করতে পারি না, অনেক সময় এটা দেখা যায়। মূলত প্রবলেম এটাই, ইনপুট প্রসেস করবো এবং আউটপুট দেবো। তো যখন আমি এখানে প্রসেস করতে যাব, ইনপুট নিতে, সরি আগে প্রথমে ইনপুট নিতে হবে, ইনপুট নিতে গেলে কোথাও না কোথাও থেকে নিতে হবে, ঠিক আছে? সেটার পদ্ধতি আলাদা, আমাদেরকে এই স্ট্রাকচারেই নিতে হবে। অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে একটা কি থাকবে, ক্লাস থাকবে, আরেকটা ক্লাসের মধ্যে মেইন মেথড থাকবে। তার মানে এগুলো সব ক্লাসরুম, কিছু ক্লাসরুমকে আমরা ছাত্রের জন্য ছেড়ে দেবো, একটা ক্লাসরুমকে আমরা প্রিন্সিপাল স্যারের জন্য ছেড়ে দেবো। অবজেক্টের জন্য আসলে ক্লাসরুম প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে টিচারদেরকে অসম্মান করছি না, বিষয়টা হচ্ছে অবজেক্টকে, যিনি অবজেক্ট হবেন, ইটস নট ফ্যাক্ট যে তিনি টিচারই হবেন, হ্যাঁ? সো যার কারণে যে কোনো একজন ব্যক্তিকে অবজেক্ট করা হয়, যার কারণে তাদের জন্য ক্লাসরুম বরাদ্দ থাকে না, সরাসরি প্রিন্সিপালের রুম থেকে জেনারেট হয়ে তিনি সরাসরি ওখানে চলে যান। কনসেপ্ট এটাই, এটার বাইরে আর কোনো কথা নেই। তুমি যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম করতে যাও, ঘুরে ফিরে এই স্ট্রাকচার আসতেই হবে, এটাই মেইন ফ্যাক্ট। তাহলে আরেকবার বলি শুরুভাবে, সেটা হচ্ছে ক্লাসরুম থাকবে, প্রিন্সিপাল স্যারের চেম্বার থাকবে, একটা প্রতিষ্ঠানের বাউন্ডারি, ক্লাসরুম, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যারের রুমে আমরা একজনকে নিয়োগ দেবো, ডেকে এনে তারপর তাকে পাঠিয়ে দেবো সেই ক্লাসরুমে। ঠিক তাই করা হয়েছে, শুধু এখানে প্রোগ্রামিং এর কিছু ভাষা ব্যবহার করা হয়েছে। তাহলে কি করলাম, এটা একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমে প্রিন্সিপাল স্যারের নামকরণটা আমরা করিনি। হ্যাঁ, ওখানে লিখতে হয় স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, হ্যাঁ, স্ট্রিং ডট আর্গুমেন্টস, সেটা লেখার পর একটা বাউন্ডারি দিয়ে তারপরে করতে থেকে এই লেখাগুলো লিখতে হয়, সেটা আমি লিখিনি কারণ এটা বোঝানোর জন্য প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এই রুমের মধ্যে কি হলো, একজনকে নিয়োগ দেওয়া হলো ফোর্থ সেমিস্টারের জন্য, এনাকে ফোর্থ সেমিস্টারের জন্য নিয়োগ দেওয়া হলো, নতুন ভাবে কাজ করার জন্য বলা হলো, এবং তিনি কি কাজ করবেন তার নামের পরে তাকে বলে দেওয়া হয়েছে। তিনি বললেন কি এখানে দেরি না করে ক্লাসরুমে চলে আসলেন, ক্লাসরুমে চলে আসার পরে ওই ফাংশনটা যদি থাকে, ঠিক আছে, তাহলে তিনি ওই কাজটা করবেন। ফাংশনের ভিতরে এই বাউন্ডারির ভিতরে কিছু থাকা মানে সেই কাজটা তিনি করবেন, না হলে করবেন না, তিনি ফেরত আসবেন। তো যেহেতু উনি পাইছেন, ওনাকে যে কাজটা করতে বলা হয়েছে উনি এখানে এসে খুঁজে পেয়েছেন, দেন যার কারণে এই কাজটা করবেন, হয়তো করতো না, চলে আসছে, ঠিক আছে? যেহেতু পাইছে ওটা করবে, অর্থাৎ স্ক্রিনে আসবে। এবার একটু প্রোগ্রামিং এর ভাষাটা বলি। দেখো কেন বললাম যে সি শার্প, সি, এটা খুব বাস্তব জীবনের সাথে রিলেটেড। হ্যাঁ, কি জন্য দেখো এখানে কি লেখা আছে, কনসোল। আমরা যখন কনসোল বলি তখন একটা আবদ্ধ জায়গাকে বলি। হ্যাঁ, সাধারণত দেখা যায় যখনই আমরা কাজ করতে যাই, যেমন কমান্ড প্রমোট আছে বা ইত্যাদি আছে, সাধারণত এগুলোকে আমরা কনসোল বলি, অর্থাৎ সাধারণ একটা স্ক্রিন, ঠিক আছে? তুমি যখন কনসোল বলবা তখন অনেকে বলবে এখানে আসলে কোনো গ্রাফিক্যাল কিছু নেই, জাস্ট একটা স্ক্রিন থাকবে, সো বলা হচ্ছে কনসোল। তারপর বলা হচ্ছে ডট, ঠিক আছে, মানে কোন থেকে কাজ শেষ ওইখানেই করতে হবে। এবার আছে কি, রাইট লাইন। রাইট মানে কি, লেখা, লাইন মানে একটা লাইন, এটা তোমরা জানি, এটা বাক্য বা একটা লাইন। তাহলে এই ডাবল কোটেশন যে আমি দিয়েছি, ভিতরে যা আছে, যতটুকু আছে, এটাই হচ্ছে আমার এই কনসোল স্ক্রিনে লিখতে হবে। তার মানে আমরা যদি প্রোগ্রামটাকে ঠিকমতো গ্রামাটিক্যাল ইউজ করে, প্রোগ্রামিং এর গ্রামার সঠিক রেখে লিখে তারপরে চালাই, তাহলে কি দাঁড়াবে, তাহলে আমাদের যে কম্পিউটারের স্ক্রিন, যে কালো যে স্ক্রিনটা আছে, সাধারণত কালো কালারই হয়, কমান্ড প্রমোটে যে স্ক্রিন কালার সেটা চেঞ্জ করা যায়, সাধারণত কালো হয়, সেই কালো কনসোল স্ক্রিন, সেই স্ক্রিনে এই লাইনটা সে লিখে দেবে। তার মানে স্যারের কথা অনুসারে, মানে প্রিন্সিপাল স্যারের কথা অনুসারে যিনি আসছেন, তিনি এই কাজটা করার নির্দেশ দেওয়ার সাথে সাথেই এই পুরো প্রোগ্রামের যে কাজ সেটা হলো ওই কালো স্ক্রিনটার মধ্যে একটা লাইন লেখা, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে যে লাইনটা আছে সেই লাইনটা তিনি লিখে দিবেন, রাইট? বোঝা গেছে? তার মানে আমি যা করতে বলতেছি বা আমি যেটা চাচ্ছি সেটা আমি
আমার কমান্ডিং ভাষায় করে দিলেই কাজ হচ্ছে, ঠিক না? আমি কনসোল স্ক্রিনে লিখতে বলছি, তিনি লিখবেন। এখন লিখবে কে ওটাই ব্যাক এন্ডে সেটা পরে কথা, কিন্তু যাকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তারা এসে বলছে এই কাজটা করতে হবে। তখন প্রোগ্রাম যিনি দেখতেছেন, যিনি মেশিনে চালাচ্ছেন, তিনি বললেন কি এই জিনিসটা করে ফেললেন, নির্দেশনা দিয়ে দিবেন মেশিনকে, স্যার এসে বলছে এই কাজটা করতে হবে, এক্স টিচার আসছেন এখানে এসে বলছেন এ নামক ফাংশনটা কাজ করতে হবে, অর্থাৎ স্যারের নির্দেশ অমান্য করা যাবে না। এইখানে যে লাইনটা ডাবল কোটেশনের ভিতরে এই লাইনটা কনসোল স্ক্রিনে লিখে ফেলেন। বোঝা গেছে? ঘরে কিন্তু এইভাবে পলিসি এটাই। এইভাবে অনেক কিছু লাইন আছে, সেগুলো আমরা লিখবো। তাহলে আজকে আমার মনে হয় কতটুকু সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম সেটা আসলে অনেক এক্সাইটেড। কিরকম আমরা অলরেডি এগুলো করে আসছি, আমাদের চেষ্টাটা থাকে যে খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা জিনিসকে পার করে দেওয়া। হ্যাঁ, কারণ কি একই জিনিস যদি আবার অনেকদিন পর আলোচনা করে অনেকে বোরিং লাগে। হ্যাঁ, আমি দেখছি হয়তো ছাত্ররা থাকতে চায় না, তো যার কারণে আমরা চাইবো না যে তোমাদের মধ্যে আবার এই জিনিসটা আসলে এগুলো তো করে আসছি তাহলে হঠাৎ করে অনলাইন ক্লাসে থাকে। কিন্তু কিছু জিনিস আছে যেটা আসলে আলোচনার পূর্বে করে নিতে হয়, কারণ এতদিন আগে করছো, আমি যদি সিকুয়েন্সিয়ালি শুরু না করি, হ্যাঁ, তখন আবার মনে হবে কি এর মধ্যে কিছু একটা আলোচনা করেছিল, কি করেছিল কি করেছিল। এগুলো কিন্তু অনেক আলোচনা করছি, কোথায় কোথায় কোন গ্রামারের ভুল হয় সেগুলো কিন্তু আলোচনা করছি, ঠিক না? আবার এগুলো নিয়ে আলোচনা বেশি করবো না, জাস্ট মনে করায় দেওয়ার জন্য এই সিস্টেমটা আবার তুলে ধরলাম, যারা দেখোনি পর্যন্ত বা যারা ভুলে গেছো তাদেরকে মনে করায় দেওয়ার জন্য, ঠিক আছে? তাই এটা যদি তোমাদের আবার মনে পড়ে যায় তাহলে আমার জন্য খুবই ভালো, কারণ এরপরে আমরা করবো কি সরাসরি কম্পিউটার স্ক্রিন অন করব, হ্যাঁ, আমি শেয়ার করে ওখানে সরাসরি প্রোগ্রাম লিখতে শুরু করব। তখন যেন তোমার মনে না হয় যে আচ্ছা এই প্রোগ্রামের মেইন মেথডটা কোথায় গেল, আমি তো লিখিনি। হ্যাঁ, ওটা তখন লিখবো, কালো স্ক্রিন থাকে ওটা, অথবা সাদা করে দেওয়া যায়, তখন আমি এটা লেখার পর পুরো স্ক্রিনে তো আর পুরোটা আসে না, অনেক বড় দেখা যাচ্ছে যে এই অংশটা দেখার পর যখন আমি স্ক্রল করে উপরে উঠবো তখন মনে হয় আচ্ছা মেইন মেথডটা কোথায় গেল, ঠিক না? এই জন্য আগে হাতে কলমে করে নিতে হয়। আমরা যেটা করি সাধারণত আমরা আগে হাতে কলমে সেট করে নিই যে আমি কোনটা করতে, তারপরে কম্পিউটার প্রোগ্রাম করতে বসে পড়ি। আর যাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে যখন, তখন দেখবো তোমরা এমনি করতে পারতেছো। তো যেহেতু আমি মনে করবো অনেকদিন পর আসছি, অনেকদিন পর আমরা আবার শুরু করছি, আমি ধরে নেব যে তোমরা সবাই ভুলে গেছো, সেইভাবে কিন্তু আমি বলার চেষ্টা করতেছি। এখন যেটা করার কাজ সেটা হলো, তোমাদেরকে অলরেডি এর আগে আমি একটা সাজেশন দিয়েছিলাম ফোর্থ সেমিস্টারের, হ্যাঁ, প্রয়োজনে আমি আবার অনলাইনে আজকে আমার ফেসবুক পেজের মধ্যে দিয়ে দেবো। অর্থাৎ যতগুলো প্রয়োজনীয় প্রোগ্রামিং আছে সবগুলোই আমি কিন্তু একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখছিলাম, টেক্সট ফাইলের মধ্যে লিখছি, সেটা তোমাদেরকে আমি আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফেসবুকে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিবা, অথবা আগামী জুম মিটিংয়ে, ঠিক আছে, তোমরা করতে পারো কি যে কোনো ক্লাসের ফাঁকে আমাকে মনে করাই দিও, আমি তোমাদেরকে আপলোড করে দিলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। হ্যাঁ, তা বিষয়টা হচ্ছে এখন তোমাদের অনেকেই কোশ্চেন করছিল, সেদিনও করছিল, আমি আজকেও একটু বলে দিই। সেটা হচ্ছে যে যেহেতু এখনো কারো রেজাল্ট পাবলিশ হয়নি, না ইন্টারমিডিয়েটে হয়েছে না ডিপ্লোমা হয়েছে, সো বলা যাচ্ছে না কি হবে। যেহেতু তোমাদের রেফার পরীক্ষার একটা নোটিশ হয়ে গেছে, আবারও বলতেছি তোমাদের পরীক্ষাও হতে পারে, না হবে কি হবে না এটা বোর্ডের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। সো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যদি ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা অর্থাৎ জোড়া সেমিস্টারে যেটা আমরা পার হয়ে আসার কথা, সেটা যদি পরীক্ষা হয় আমরা যেন খারাপ রেজাল্ট না করি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আমরা নেক্সট সেমিস্টারে ক্লাস শুরু করবো। হ্যাঁ, যারা ফোর্থ সেমিস্টার সরি সেকেন্ড সেমিস্টারে ছিল তারা থার্ডে চলে যাবো, যারা ফোর্থে আছে তারা ফিফথে যাবে, আর ফিফথে যারা আছে তারা সেভেন্থে যাবে। কিন্তু তার আগে আরেকবার আমরা ঝালাই করে নেব, যে কারণ প্রায় অনেক দিন হয়ে গেছে, কতটুকু তোমরা এই পূর্বের জিনিসগুলোকে তোমরা মাথায় আছে সেটা কিন্তু বলা বাহুল্য। আমরা ক্লিয়ারলি বলতে পারবো না, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় আমার মনে হয় তোমরা কনফিউজলি বলতে পারবে না পরিপূর্ণভাবে যে আসলেই তোমরা কতটুকু তোমাদের মাথায় আছে, ঠিক না? অনেক ছোট ছোট কোশ্চেন আছে যেগুলো জিজ্ঞাসা করলে হয়তো তোমরা কোনো উত্তর দিতে পারবে না। তো এই জন্য আমরা যদিও এর আগে অনেক পদ্ধতিতে তোমাদের সাথে এই ক্লাস পরিচালনা করছি, কিন্তু এখন আমরা সরাসরি লাইভে এসে ইউটিউবকে ব্যবহার করে ফেসবুককে ব্যবহার করে সমস্ত টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করতেছি। আমরা অলরেডি তোমাদের অনলাইন পরীক্ষাও নিছি, আমরা আরো কয়েকটা পরীক্ষা তোমাদের নিয়ে, অর্থাৎ 100% স্যাটিসফাইড হবো যে তোমরা যদি বোর্ড ফাইনাল পরীক্ষা বোর্ড দিয়ে দেয় তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে, সেই অবস্থায় তোমরা এখনো আছো। অতএব আমরা কিছু কিছু রিভিউ টানবো আর ধীরে ধীরে এগিয়ে যাবো। সর্বশেষ কথা হচ্ছে একটাই, প্রতিষ্ঠানের গতিতে চলবে। বোর্ড যদি আরো 1 বছর বন্ধ রাখে, আমরা 1 বছর বন্ধ রাখবো না। যেভাবে প্রতিষ্ঠান চলতো
ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এভাবে যেভাবে চলে আমরা ওইভাবে ক্লাস নিয়ে এগিয়ে যাব। শুধু তোমরা এখানে উপস্থিত হতে পারতেছো না, অনলাইনে আমাদেরকে দেখতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অতএব এইটাতে আমরা ফাঁকি দেব না, কারণ যখন ক্লাস চলে দু একটা ক্লাস আমাদের ফাঁকি যায়। হ্যাঁ, যায়নি যে তা না। প্রত্যেকেরই কিছু না কিছু ব্যক্তিগত অসুবিধা হয়, শারীরিক অসুবিধা হয়, পরিবেশ পরিস্থিতির অসুবিধা হয়। আমরা কিন্তু ক্লাস দু একটা মিস করি, তো তাতে তো কোনো অসুবিধা হয়নি এতদিন। তাহলে অনলাইনেও আমি আশা রাখবো কম্পিউটার টেকনোলজির এক বিশেষ করে তোমাদের কারোই ক্লাস ফাঁকি পড়বে না। তোমরা সবাই অনলাইনে ঠিক টাইমে আসবে। যদি দুই একটা ক্লাসে কোনো রকম এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম হয়, সেটা তো অবশ্যই আমরা ব্যাকআপ রেডি করে রাখছি, সেটা তোমরা অলরেডি জানো। হ্যাঁ, যার কারণে আমাদের কোনো ক্লাস মিস হওয়ার কোনো কিন্তু সুযোগ নাই। আর আমাদেরকে অবশ্যই মানে বারবার তোমাদের একটা জিনিস বলতেছি, এই পুরো অনলাইন সিস্টেমটা কম্পিউটার টেকনোলজির উপর নির্ভর করতেছে। আমরা যদি এটাকে এতভাবে সাজিয়ে সবাইকে সাপোর্ট দিয়ে থাকি, তাহলে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে যদি সবচেয়ে বেশি বেনিফিট না নেয়, তাহলে এটা আমাদের জন্য লজ্জাজনক। অতএব তোমাদেরকে 100% উপস্থিতি আমি তোমাদের চাই, এবং এটাও প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছি। এবং আমাদের রেজাল্ট যদি কোনো কারণে পরীক্ষা হয়, তাহলে সব থেকে ভালো হতে হবে। সেই সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমাদের যতটুকু গ্যাপ আছে এগুলো পূরণ করে নেবো। হ্যাঁ, তো ঠিক আছে, বেশি কথা বলবো না। প্রত্যেকদিন আমি কথাটা ক্লাস শেষে অবশ্যই বলবো, কারণ কি এই কথাটা বারবার মনে করে দেওয়া দরকার। হ্যাঁ, আলোচনা হতে 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 দেখবে যে একসময় এটা তোমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে, না এটা আমাকে করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আর বেশি কথা বলছি না। অনেক ঠান্ডা পড়ছে, সবাই একটু সাবধান থাকবে। হ্যাঁ, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের এখন আছে অনেকেই খেলতে যায়, ভালো কথা, খেলাধুলাতে নিষেধ করার সুযোগ নাই, তবে একটু সাবধানে বের হয়েও, কারণ কি কার ভিতরে কি আছে আমরা বলতে পারতেছি না, ঠিক না? যেহেতু সরকার ভয় করছে, এখনো শুনলাম 11,000 12,000 করে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। একটু সাবধান থাকা ভালো। তো ঠিক আছে, বেশি কথা আর বলবো না, আমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তো তোমরা সকলে উপস্থিত হবে আমাদের। তোমাদের সাথে যদি পূর্বের যতদিন ক্লাস হয়েছে সেই সময়কার আমি একটা জিনিস শুনেছি যে তোমাদের অনেকের অনেক বকেয়া আছে, সেগুলোকে পরিশোধ করার ব্যবস্থা নেবে। এবং তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দেবো সেগুলো সঠিক সময় আমাদেরকে যেন করে দেওয়া হয়, সেই ব্যবস্থা, সেই দিকটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর এখনো বলতেছি, এখনো ভর্তির অনলাইনে যেহেতু ডেট পার হয়ে গেছে, তারপর তোমরা কিন্তু ভর্তি করাতে পারবে। বিশেষ করে যারা এখন থার্ড সেমিস্টারে সরাসরি ভর্তি হতে চায়, তাদেরকেও তোমরা কানেক্ট করবে, আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের প্রশাসন আছেন, অ্যাডমিন আছেন, তারা তোমাদেরকে ব্যবস্থা করে দেবে। ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদেরকে আজকে এতটুকুই। ধন্যবাদ।